হাসিনা দুর্নীতি তদন্তে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত। এস আলম সহ 9 প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ, দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান দ্য টাইমসের। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, 15 জানুয়ারির মধ্যে হচ্ছে না জুলাই ঘোষণাপত্র। এজলাস পুড়ে যাওয়ায় পেছালো বিডিআর মামলার শুনানি, চাকরিচ্যুত সদস্যদের শাহবাগ ব্লকেট। ক্ষমতায় থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বললেন ফখরুল, গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের 21 সংবাদে। সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21eTV চ্যানেল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির ফিরিস্তি খুঁজতে দুদকের নেতৃত্ব যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বিগত সরকারের সুবিধাভোগী এস আলম গ্রুপ, বেক্সিমকো সহ শীর্ষ 9 ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধান চালাতে যৌথ কমিটি গঠন করেছে দুদক। এদিন সাবেক এমপি নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও মামলা করে সংস্থাটি। নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তানজিলা তাসনিমের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পর থেকে প্রতিদিনই বেরিয়ে আসছে শেখ হাসিনার নিত্য নতুন দুর্নীতির খবর। মেগা প্রকল্পে লুটপাট, প্লট বরাদ্দ কিংবা বিদেশে অর্থ পাচার সহ দুর্নীতির অভিযোগ। এমন প্রেক্ষাপটে হাসিনার দুর্নীতি অনুসন্ধানে দুদকের নেতৃত্বে এনবিআর, সিআইডি ও বিএফআইউর সমন্বয়ে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত সরকারের সময় সুবিধাভোগী 9 ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম, বেক্সিমকো, বসুন্ধরা, নাসা, নাবিল, সামিট, জেমকন, শিকদার, ওরিয়ন গ্রুপ এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে যৌথ টাস্কফোর্সে কাজ করতে কমিটিও গঠন করছে দুদক। 10টা টিম গঠন করার কথা। এদিকে রাজনীতির মাঠে বিতর্কিত বক্তব্য নিয়ে আলোচিত শেখ হাসিনার আত্মীয় ফরিদপুর 4 আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরী ও তারিন হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। নিক্সন চৌধুরী 11 কোটি টাকারও বেশি গাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 55টি ব্যাংক হিসাব ব্যবহার করে 1402 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে একটি মামলা রুজু করা হয়েছে। 8 কোটি টাকারও বেশি গাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 17টি ব্যাংক হিসাব ব্যবহার করে 1760 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তারিন হোসেন ও জনাব মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। সাবেক মন্ত্রী এমপিদের অস্বাভাবিক লেনদেনের পেছনে কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান দুদক মহাপরিচালক। আরও কারো সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় তাহলে এই মামলার সাথে সেগুলো অন্তর্ভুক্ত হবে। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। চাপে মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ সিদ্দিক, তবে এখনই তার পদ যাচ্ছে না যদি না তিনি নিজ থেকে পদত্যাগ করেন। 21 টেলিভিশনকে এমন সব অভিমত দিয়েছেন যুক্তরাজ্যের কয়েকজন আইন বিশেষজ্ঞ। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের সম্পাদকীয় প্রতিবেদনে সিটি মিনিস্টারের দায়িত্ব থেকে টিউলিপকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। লন্ডন থেকে শাহিদ শফিকের পাঠানো তথ্য ছবি নিয়ে আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট আর বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে রীতিমতো চাপে রয়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। সম্প্রতি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে $5 বিলিয়ন আত্মসাৎ করার অভিযোগে অনুসন্ধান করছে টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। ব্রিটেনের মন্ত্রিপরিষদ দপ্তরের প্রোপাইটি অ্যান্ড ইথিক্স এরই মধ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদও করেছে। তবে অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি টিউলিপের। এরই মধ্যে অভিযোগ উঠেছে টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট উপহার নেয়ার।
রূপপুর প্রকল্পের দুর্নীতির অনুসন্ধানের মধ্যে টিউলিপ আবাসন ব্যবসায়ী ও তার বোন এক আইনজীবীর কাছ থেকে বিনামূল্যে লন্ডনের অভিজাত এলাকায় 2টি ফ্ল্যাট নেয়ার খবর আসে গণমাধ্যমে। এতে আরও চাপে পড়েছেন টিউলিপ। এসব বিষয় নিয়ে যুক্তরাজ্যে স্থানীয় কমিউনিটির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাজ্য প্রবাসী আর বিএনপি নেতারা চাইছেন পদ থেকে পদত্যাগ করুক টিউলিপ। এখানে অ্যান্টি করাপশন মিনিস্ট্রির দায়িত্ব পালন করা অবস্থায় সে যে দুর্নীতির সাথে জড়িত হয়েছে, তো এটা ব্রিটেন সরকার আশা করি এটার পুরো মতে তাকে একটা সাজা দেবে। তাদের পরিবার হাজার হাজার কোটি টাকা লুট করে দিয়েছে। আমরা ব্রিটিশ বাংলাদেশি হিসেবে অচিরেই তার অপসারণ ও শাস্তি দাবি করছি। ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপি বা মন্ত্রী অল্প কিছু অন্য একটু তুচ্ছ ঘটনাকে নিয়ে কোনো কথা ওঠার সাথে সাথে তারা রিজাইন করে এই বিষয়টা তদন্ত হয়। হাজার হাজার কোটি ডলারের দুর্নীতি নিয়ে তদন্ত চলতেছে এই আলোচনা, তারপরেও তার লজ্জা হচ্ছে না। আর টিউলিপ ভক্তরা বলছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি দীর্ঘদিনের প্রপাগান্ডা, যার মাধ্যমে তারা প্রমাণ করতে যাচ্ছে যে বাংলাদেশের নোংরা রাজনীতি তারা বহির্বিশ্ব প্রচার করতে যাচ্ছে। মিস্টার কেয়ার স্টারমারও ওনার পক্ষে বলেছেন যে টিউলিপ নির্দোষ, অতএব যারা মিথ্যা প্রপাগান্ডা করতেছে ওদের মুখে অচিরেই ছাই পড়বে। আইনজীবীরা জানান অভিযোগ যেহেতু উঠেছে টিউলিপের উচিত পদ থেকে সরে দাঁড়ানো। ওনার ব্যাপারে অলরেডি 2জন মন্ত্রী, কনজারভেটিভ পার্টির 2জন মন্ত্রী ওনার পদত্যাগ দাবি করেছেন, এবং উনি যদি পদত্যাগ করেন তাহলে তো এটা পার্টির জন্য, ওনাদের দলের জন্য ভালো হবে। যদি না করেন এটা হয়তো ওনাকে সরিয়ে দেওয়া হতে পারে। তার এখনই পদত্যাগ করে এই বিষয়গুলোকে আইনিভাবে মোকাবেলা করা, বা তার যদি কোনো ডিফেন্স থাকে সেই ডিফেন্সগুলো সে পদত্যাগ করেই করা উচিত। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস সিটি মিনিস্টারের দায়িত্ব থেকে টিউলিপকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। দ্য টাইমস লিখেছে, এমন প্রেক্ষাপটে লেবার পার্টির সিটি মিনিস্টার হিসেবে টিউলিপকে বাছাই করাই স্বচ্ছ ছিল না। রুপার্ট মার্ডকের মালিকানায় থাকা ব্রিটিশ সংবাদপত্রটির সম্পাদকীয়তে লেখা হয়েছে, দুর্নীতির অভিযোগ ওঠার পর টিউলিপ সিদ্দিক আর দায়িত্ব চালিয়ে যেতে পারেন না। টিউলিপকে এ দায়িত্বের জন্য বেছে নেয়ায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনাও করা হয়েছে সম্পাদকীয়তে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে জামায়াত নেতা মীর কাসিমের ছেলে ব্যারিস্টার আরমানের নিখোঁজের বিষয়ে 2017 সালে টিউলিপ সিদ্দিককে এক ব্রিটিশ সাংবাদিক প্রশ্ন করায় তার বাড়িতে সে সময় অভিযান চালিয়ে আরমানের স্ত্রীকে হেনস্থা করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে। 2016 সালে গুম হন ব্যারিস্টার আরমান। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার পতন হলে 8 বছর পর আয়নাঘর থেকে মুক্ত হন তিনি। তার ব্যাপারে 2017 সালে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপকে প্রশ্ন করেছিলেন এক ব্রিটিশ সাংবাদিক। টিউলিপ যেহেতু ব্রিটেনের নাগরিক ও এমপি ছিলেন, তাই ওই সাংবাদিক মনে করেছিলেন হাসিনার কাছে টিউলিপ ফোন করলে আরমান হয়তো মুক্তি পেতে পারেন। তবে হয়েছিল উল্টোটা। ঢাকার বাড়িতে অভিযান চালিয়ে সে সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানাভাবে হেনস্থা করে ব্যারিস্টার আরমানের স্ত্রীকে। লন্ডনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যে রক্ত ও ডায়াবেটিসের পরীক্ষা সম্পন্ন হয়েছে। লন্ডনের দ্য ক্লিনিকের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে লিভার, কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞরা আজ খালেদা জিয়ার কিছু পরীক্ষা রিপোর্ট পর্যালোচনা করেছেন। চিকিৎসকরা খালেদা জিয়ার কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন, সে অনুযায়ী পর্যায়ক্রমে পরীক্ষাগুলো করা হচ্ছে। লিভার সিরোসিস, কিডনি সমস্যা ও হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেছেন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল 9:15 লন্ডনে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান বিমানবন্দরে খালেদা জিয়াকে বরণ করেন। প্রশাসক দিয়ে নাগরিক সেবা বিঘ্নিত হওয়ায় স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে কথা জানান তিনি। জাতীয় নির্বাচনের দিন, ক্ষণ এবং জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে সিদ্ধান্ত সব দলমতের সাথে আলোচনার ভিত্তিতে ঠিক হবে বলেও জানান এই উপদেষ্টা। তাই 15 জানুয়ারির মধ্যে হচ্ছে না জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ। মেহেদী হাসানের রিপোর্ট। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রতিটি উপজেলায় নিয়োগ দেওয়া হয় প্রশাসক। এতে অনেক ক্ষেত্রেই ব্যাহত হচ্ছে নাগরিক সেবা।
এ অবস্থায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি উঠেছে কোনো কোনো মহল থেকে। এমন পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে মাহফুজ আলম জানান, অনেক ক্ষেত্রে স্থানীয় সরকারি সেবা ঠিকমতো পাচ্ছে না জনসাধারণ, তাই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। যদি সিটি কর্পোরেশনের দিকে তাকান বা স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোর দিকে তাকান, অনেক সরকারি সেবা যেটা জনগণ পাচ্ছে না, নিয়মিত বা প্রতিনিয়ত পাচ্ছে না। বলতো এটা একটা প্রস্তাবনা আকারে স্যার বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি হয় তাহলে যেটা হবে যে নাগরিকদের এই সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে। তবে জাতীয় নির্বাচনের আগে কি স্থানীয় সরকার নির্বাচন হবে, আর জাতীয় নির্বাচনের তারিখই বা কবে, তা ঠিক হবে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে। কনসালটেশন প্রসেসে ঢোকার পর আমরা আসলে ঠিক করব, রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রের। ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী হয়, স্বল্পমেয়াদী হয় বা কী ধরনের সংস্কার, এটা যদি ঠিক হয় ওই সংস্কারের মেয়াদ অথবা ফরিদির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে সরকারের একই ধরনের নীতির কথা জানান তিনি। প্রেক্ষাপটটা অন্তত ঐকমত্য আছে বলে শেখ হাসিনার পতন ঘটেছে। পরবর্তী আমরা কি করব, কতটুকু সংস্কার করব, কি কি বিষয় নিয়ে আমরা অ্যাম্বিশন করি, ওইটা হয়তো মানে আলোচনা যাবে। ঘোষণাপত্র আসবে সবার ঐকমত্যের ভিত্তিতে, সব রাজনৈতিক পক্ষ এবং দল এবং সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর ঐকমত্যের ভিত্তিতে। আগামী মাসের মধ্যে সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যাবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। ইনস্টিটিউশন আকারে মুভ করে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে মৌলভীবাজারে ভোটার নিবন্ধন নিয়ে কর্মশালার উদ্বোধনীতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, কোনো ব্যক্তি বা দলকে সহযোগিতা নয়, বরং অবাধ গ্রহণযোগ্য নির্বাচনই কমিশনের একমাত্র লক্ষ্য। সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই, এ ব্যাপারে আমাদের কোনো অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছি এটার জন্য। আমাদের লক্ষ্য একটাই, এবং আমার কাছে আপনাদের কাছে অ্যাপিল হবে, ফর গডস সেক ডোন্ট বি বায়াসড টুয়ার্ডস এনি পার্টি। আমরা কোনো দলীয় কোনো দলকে, কোনো গোষ্ঠীকে, কোনো ব্যক্তিকে সহযোগিতা করার জন্য, ভোটে জিতানোর জন্য, অথবা কোনো ব্যক্তি যাতে না হতে পারে, জিততে না পারে, সেটার ব্যবস্থা করার জন্য আমরা নামি নেই। স্থানীয় নির্বাচন নয়, দেশের স্বার্থে সবার আগে জাতীয় নির্বাচনের পক্ষে মত রাজনীতিবিদদের। তারা বললেন, স্থানীয় সরকার নির্বাচন করতে গিয়ে আরও পিছিয়ে পড়তে পারে সংসদ নির্বাচন, এতে সংকট আরও বাড়বে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। হঠাৎ করে রাজনীতির মাঠে আলোচনা, আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় নির্বাচন আগে করার বিষয়ে সুপারিশ আসছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের কাছে, এমন কথা জানিয়েছেন কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। বিষয়টি নিয়ে রাজনীতিবিদরা কি ভাবছেন, এমন প্রশ্নের উত্তরে রাজনীতিবিদরা প্রথমে প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন। এটা কি এক্সপেরিমেন্টের সময়, যেই জন্য মানুষ দীর্ঘদিন রক্ত দিল, জীবন দিল, সেই জন্য এখন আপনি স্থানীয় সরকার নির্বাচন আগে করবেন, এক্সপেরিমেন্ট করবেন, এটা তো আপনার কাজ হবার কথা না। আপনার কাজ হবে একটা জাতীয় নির্বাচনের পথ সুগম করা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রায়োরিটি হওয়া উচিত নির্বাচন কমিশনকে কিভাবে আমরা ঢেলে সাজিয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কৃতিগুলোকে কিভাবে আমরা যেন অর্থ অস্ত্র পেশি শক্তি মুক্ত একটা নির্বাচন করা যায়, তাহলে আমি মনে করি যে আমাদের নির্বাচন ব্যবস্থা একটা সঠিক গন্তব্যের দিকে এগিয়ে যাবে। বিগত 16 বছরে কথিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত বিতর্কিত জনপ্রতিনিধিরা মানুষের কোনো কাজে আসছিল না, তাই জাতীয় নির্বাচনকে গুরুত্বের তাগিদ দেন তিনি। পার্লামেন্ট গঠিত হলে জনগণের সরকার যখন আমাদের দায়িত্বে আসবে, তারাই নির্বাচন, স্থানীয় নির্বাচন তারাই করবেন। তারা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটা ভোটের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন হলে এটাই মানুষ সর্বাগ্রে চিন্তা করে বলে আমি মনে করি। কি একটা ফ্যাসিবাদী গোষ্ঠী দীর্ঘদিন শাসন করেছে, বিপুল অর্থবিত্তের অধিকারী তারা, তাদের বিপুল বড় একটা নেটওয়ার্ক আছে দেশে বিদেশে। সেই নেটওয়ার্ককে ব্যবহার করে তারা এই সরকারকে দুর্বল করবার জন্য, দেশকে অস্থিতিশীল করবার জন্য চেষ্টা করছে, নিরন্তর চেষ্টা করছে। তাদের সেই চেষ্টাকে স্তব্ধ করা আপনি একা সরকারের পক্ষে সম্ভব না, তার জন্য একটা জাতীয় ঐক্য দরকার। স্থানীয় সরকার নির্বাচন আগে করার সাথে কোনো ধরনের অপতৎপরতা থাকতে পারে বলেও সন্দেহ তাদের। আপনি বলছেন যে রাজনৈতিক সরকার প্রভাব বিস্তার করতে পারে, আমরা তো মনে করতে পারি এই সরকার প্রভাব বিস্তার করছে এবং তারা রাজনৈতিক দল তৈরি করবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বিচার কার্য পরিচালনার উপযুক্ত না হওয়ায় বিডিআর ট্র্যাজেডি মামলার পরবর্তী শুনানি হবে 19 জানুয়ারি। তবে কোথায় বসবে আদালত সেটি এখনও ঠিক হয়নি। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আগুনে এজলাস কক্ষ পুড়ে যাওয়ায় এখানে দ্রুতই বিচার কাজ পরিচালনা করা সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। রাজধানীর বকশীবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে এই বিশেষ অস্থায়ী বিচার কাজ করার জন্য এই আদালতটি বসানো হয়েছিল, কিন্তু বুধবার গভীর রাতে কে বা কারা এই আদালতটি পুরোপুরি আগুনে জ্বালিয়ে দিয়েছে। এসে দেখেছি যে এখানে ধোঁয়া আছে আর তেমন কিছু দেখি নাই। রাস্তাঘাটে কিছু ব্যারিকেড ছিল, এগুলো অনেকে সহযোগিতা করছে। অস্থায়ী আদালত বকশীবাজার আলিয়া মাদ্রাসা থেকে সরিয়ে নেওয়ার দাবিতে বুধবার থেকে আন্দোলন করছে মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে বৃহস্পতিবার বেলা 11টার দিকে আন্দোলন প্রত্যাহার করে তারা বলছে 3 মাসের কথা বলে 2012 সাল থেকে মাঠে অস্থায়ী আদালত বসানোই একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। বিচার বসার একটা ব্যবস্থা ছিল, কিন্তু এটা আমরা চাই না, যেহেতু আমাদের আলিয়া মাঠ, আমরা চাই এটা যাতে অস্থায়ী আদালতটা এখানে না বসে। স্থায়ীকরণ এটা তো আসলে কোনো মতে আমরা আশা করি না, কারণ যে তারা তাদের কমিটমেন্ট তারা রাখতে পারে। এমন পরিস্থিতিতে সকাল 11টার দিকে অস্থায়ী আদালত পরিদর্শনে আসেন মামলা পরিচালনাকারী বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবী। পরিদর্শন শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিচার কার্য পরিচালনার পরিবেশ না থাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে হচ্ছে না শুনানি। আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে, আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন, সেখানে আলোচনা করে আজকেই জানিয়ে দেওয়া হবে পরবর্তী তারিখ, এবং এটা চেষ্টা করা হবে দ্রুততম সময়ের ভিতরে এটা তারিখ নির্ধারণ করা। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলেন, এভাবে বিচার বিঘ্নিত হওয়ায় ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন বিডিআর সদস্যরা। আজকে যারা ভেতরে আছেন, নিগৃহীত হচ্ছেন, জেলে আছেন, তারা এই অন্যায় অপকর্মের সাথে কোনোভাবে জড়িত না। এটা যেন আজকে আমরা পতিত সরকারের পরিবর্তিত একটি নূতন প্রসিকিউশন পেলাম, কিন্তু আজকে নূতন প্রসিকিউশন আজকে আমাদেরকে বিচার পাওয়ার, নিরীহ মানুষদেরকে বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলেন। গত 24 ঘন্টায় এই মামলাটি কোথায় অনুষ্ঠিত হবে, আদালত কোথায় বসবে, তার জন্য সীমাহীন নাটকে তো আমরা দেখলাম। এই মামলার বিচার কার্য পরিচালনার জন্য পুরনো জেলখানা ও নারী কারাগার সহ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নাম প্রস্তাবনায় রয়েছে। পুরনো জেলখানায় দেওয়া যায় কিনা, আর একটা মহিলা কারাগার আছে, এখানে দেওয়া যায় কিনা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, চাকরিচ্যুত নির্দোষ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবিতে টানা 2 দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী বিডিআর সদস্য তাদের পরিবার। 2 দিন পর আজকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়া হয়। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। গত 2 দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে আসছে বিডিআর সদস্য, তাদের পরিবার ও স্বজনেরা। বৃহস্পতিবার দুপুরের পর শাহবাগে প্রায় 2 ঘন্টা ব্লকেট কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। পরে আবারও ফিরে যায় শহীদ মিনারে। সেখানে আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করে কয়েকটি রাজনৈতিক দল। সেই যে রৌমারী সীমান্তে বিএসএফ পরাজিত হয়েছিল, তখন থেকে ওদের টার্গেট ছিল এই বিডিআরকে ধ্বংস করতে হবে, এই সেনাবাহিনীকে ধ্বংস করতে হবে। যদি এই বিডিআরদেরকে আমরা পুনর্বাসন করতে পারি, ভারত যে চক্রান্ত করছে আমার মানচিত্র নিয়ে, আমার দেশ নিয়ে, আমার স্বাধীনতা নিয়ে, সেই ষড়যন্ত্র বেঁচতে যাবে। বিদ্রোহের নামে যে ভাইদেরকে কারারুদ্ধ করে রাখা হয়েছে, এই ভাইদেরকে অচিরেই মুক্তি দিয়ে মুক্ত বাতাসে তাদেরকে ডানা মেলতে বাংলাদেশের সার্বভৌম রক্ষা করার জন্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারকে 2 ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলনকারীরা বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে সাড়া না পেলে কঠোর আন্দোলনে যাবেন তারা। পরবর্তীতে সচিবালয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে জানানো হয় আগামী 19 তারিখে শুনানি হবে, তবে কোথায় হবে সেটি বলা হয়নি। তাদের পরিবারের সদস্যগণ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, বিডিআর সদস্যদের দাবির পক্ষে সরকারের সমর্থন রয়েছে, তবে বিশেষ গোষ্ঠীর অদৃশ্য চাপ রয়েছে বলে সন্দেহ করেন তিনি। আলটিমেটাম শেষ হওয়ার একেবারে শেষ ভাগে আমাদের সাথে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিগণ যোগাযোগ করেন, আমাদের এই দাবি দাওয়াগুলো যে যৌক্তিক তার সাথে সংহতি জানান। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই,
আপনাদের মেরুদণ্ড সোজা করে ফাইনাল সিদ্ধান্তটি আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। শুক্র ও শনিবার নিজ নিজ জেলায় গণসংযোগ এবং রোববার প্রতি জেলার প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আহ্বান জানান মাহিন সরকার। রোববারের পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। তার পরবর্তী যে কর্মসূচি রবিবারের পরে ঘোষণা করা হবে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতায় থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মানুষ দেশকে ভাগ করতে উঠে পড়ে লেগেছে। সংস্কার করতে হলে নির্বাচিত সরকার প্রয়োজন বলে ওই সময় মন্তব্য করেন মির্জা ফখরুল। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বইয়ের মোড়ক উন্মোচনের পরে মহাসচিব বলেন, সত্য ভাষণের প্রচারণা দিয়েই মিথ্যা প্রচারণার জবাব দিতে হবে। প্রচারণা চলছে, মিথ্যা প্রচারণা চলছে। মিথ্যা প্রচারণাকে কাউন্টার করবার একমাত্র পথ হচ্ছে প্রচারণা, বিকল্প নেই। ওই প্রচারণাকে দিয়েই মিথ্যা প্রচারণাকে কাউন্টার করতে হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আর এই সংস্কার শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান। বাংলাদেশের জাতীয়তাবাদের যে তার দর্শন, সেই দর্শন ইটসেলফ হচ্ছে সংস্কারের মূল মুখবন্ধ, মূল কথা। এবং 19 দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কারের কর্মসূচি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য। স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সবাই ঐক্যের জায়গায় থাকতে পারছে না বলেও এ সময় মন্তব্য করেন মির্জা ফখরুল। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। 2008 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 2276 জন নেতাকর্মীকে ক্রসফায়ার এবং 153 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। এসব হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। শাকের আরজুর রিপোর্ট। আওয়ামী সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের মাধ্যমে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলকে ধ্বংস করতেই নেতাকর্মী ও সমর্থকদের গুম করে হত্যা করা হয়। এমন অভিযোগে এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা 245 পৃষ্ঠার ক্রসফায়ারের অভিযোগে এবং 153 গুমের ঘটনায় 20 পৃষ্ঠার অভিযোগ জমা দিতে আসেন দলের নেতারা। ইলিয়াস আলী গুমের মধ্যে আছেন আমাদের স্থায়ী কমিটির সদস্য, যিনি আমাদের 8 বছর দীর্ঘদিন আগে অপহরণ করে ভারতে ফেলিয়ে রেখেছিলেন সালাউদ্দিন আহমেদ সাহেব আছেন, ইলিয়াস আলী চৌধুরী, আপনার আলম সাহেব আছেন। এই উল্লেখযোগ্য সব প্রায় সবাই উল্লেখযোগ্য, সবাই নেতাকর্মী। আমরা আসামির সংখ্যা উল্লেখ করেছি, ওই প্রধানমন্ত্রী সহ সর্বশেষ তাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী জড়িত আছে নাম দিয়ে আমরা বলে দিচ্ছি। এটা আমার গোপন আছে, এটা আমরা বলবো না। গুম খুনের এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। যারা গুম করেছে এদের আসামি এবং যারা ক্রসফায়ার দিয়েছে আমরা আসামি চিহ্নিত করেছি এভাবে যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন, ওখানে যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন আমরা তাদেরকে এখানে আসামি হিসেবে দিয়েছি। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য জড়িত ছিল তাদের নামও উল্লেখ করা হয় অভিযোগে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। লন্ডনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। কয়েকদিন পরীক্ষা নিরীক্ষা চলবে। এসব পরীক্ষা করতে বেশ কয়েকদিন সময় লাগবে। আজ সংবাদ মাধ্যমে এসব কথা জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি আমার স্বাস্থ্য পরীক্ষার কিছু পরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই আমাদের পরীক্ষা নিরীক্ষার
পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। আর চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে সে ব্যাপারে ওরা সিদ্ধান্ত জানাবেন এবং সেই অনুযায়ী ওনারা সুপারিশ। তুরস্ককে বাংলাদেশে বিনিয়োগ ও শিল্প কারখানায় স্থানান্তরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশটির বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশের জনশক্তিকে পৃথিবীর ৮ম বৃহত্তম উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করছে এবং এক্ষেত্রে তুর্কি বাংলাদেশকে সহায়তা করতে পারে। তুর্কি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে উৎপাদিত পণ্য এই অঞ্চলে রপ্তানি করে লাভবান হতে পারে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সামরিক খাতে বিনিয়োগ করতে চায় তুরস্ক। এছাড়া এনার্জি ইন্ডাস্ট্রি ও অবকাঠামো উন্নয়নেও আগ্রহ আছে দেশটির। আর এ লক্ষ্যে শিগগিরই বৈঠক হবে দুই দেশের জয়েন্ট ইকোনমিক কমিশনের। সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সুমাইয়া খানের রিপোর্ট। বাংলাদেশ তুরস্কে রপ্তানি করে $500 মিলিয়ন পণ্য আর আমদানি $450 মিলিয়ন। রপ্তানির তুলনায় আমদানি কম হওয়ায় গত বছর তুরস্কের রপ্তানি 30% বেড়েছে, যা দুই দেশের মোট জনসংখ্যার জন্য যথেষ্ট নয়। তাই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক কিভাবে আরও উন্নত করা যায় সেজন্য তুরস্কের বাণিজ্য মন্ত্রী সহ প্রায় 50 জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৈঠকে বাণিজ্য উপদেষ্টা জানান, খাদ্য থেকে শুরু করে সামরিক খাত, স্বাস্থ্য, শিল্প কলকারখানা, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল, গার্মেন্টস শিল্প কারখানা, রপ্তানি, বিনিয়োগ সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। The populations of both our countries and the trade are really not corresponding, and therefore it has great opportunities to grow. So I would not really for the sake of time, I think I would like to be brief and then allow this forum to be more interactive and then find those action points and build the impetus for us to take forward the opportunity. তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমর বলাট বলেন, তুরস্ক সামরিক খাতে বিনিয়োগে বেশি আগ্রহী। এছাড়াও এনার্জি খাত, শিল্পায়নের জন্য মেশিনারি ইন্ডাস্ট্রি খাত, হেলথ কেয়ার, অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ রয়েছে। MÜSİAD, TÜMSİAD, ASKON and Turkish Bangladesh Business Council who accompanied my official delegation on the occasion of this business forum and business roundtable between the two countries. Contracting businesses, defense sector, IT and healthcare in all sectors, inshallah. বাণিজ্য বহুগুণ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। কিভাবে সেই সম্ভাবনাগুলো অর্জন এবং বাস্তবায়ন করা যায় সে বিষয়ে বৈঠকে জানানো হয়। Turkey's advancements in clean energy. সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো কূটনৈতিক চিঠির উত্তর এখনও দেয়নি ভারত। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ। বাকিটা আকবর হোসেন সুমনের রিপোর্টে। পতিত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা মামলার বিচার প্রক্রিয়া শুরু করতে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। এখনও সেই কূটনৈতিক পত্রের উত্তর আসেনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সাপ্তাহিক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মুখপাত্র জানান, ভারত সেই চিঠি স্বীকার করেছে। প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পত্র প্রাপ্তির বিষয়টি অ্যাকনলেজও করেছেন। বাংলাদেশ এ বিষয়ে ভারত সরকারের উত্তরের অপেক্ষায় থাকে। পাসপোর্ট বাতিল হলে ভিসার কোনো ইস্যু থাকে না বলেও উল্লেখ করেন মুখপাত্র। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়ার সাথে ভারতে তার স্ট্যাটাসের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের একজন নাগরিককে ফেরত চেয়েছি। এখানে ইন্ডিয়াতে উনি কোন স্ট্যাটাসে আছেন সেটা আমার জন্য বিবেচ্য কেন হবে? পাসপোর্ট বাতিল হয়ে গেলে সেখানে ভিসার কোনো বিষয় থাকছে না। মোজাম্বিক থেকে দেশে ফিরতে ইচ্ছুকদের সহায়তার আশ্বাস দিয়েছে সরকার। আমাদের ফোকাস ছিল মোজাম্বিকে বাংলাদেশি যারা আছে তাদের নিরাপত্তা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
বাংলাদেশে আটক ভারতীয় জেলেদের শারীরিক নির্যাতনের যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ভারতীয় জেলেদের শারীরিক নির্যাতন সহ অযৌক্তিক মন্তব্য এবং বানোয়াট অভিযোগের জন্য বাংলাদেশ চরম হতাশা প্রকাশ করে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে কোনো অবস্থাতেই আটক ভারতীয় জেলেদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়নি। বিষয়টি পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে দেখা গেছে। এ ধরনের কোনো অসুস্থ আচরণের ঘটনা ঘটেনি। আটক 95 জন ভারতীয় জেলে ও নাবিকের সাথে যথাযথভাবে আচরণ করা হয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিদের কনসুলার অ্যাক্সেস দেওয়া হয়েছিল, যারা জেলেদের আটকের সময় দেখতে গিয়েছিলেন। জনপ্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি, শৃঙ্খলা ও নিয়োগের ক্ষেত্রে উচ্চ পর্যায়ের কমিটির পরামর্শ নিতে হবে। বৃহস্পতিবার আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে 3টি কমিটি গঠনের কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সংশ্লিষ্ট সূত্র বলছে, কর্মকর্তাদের তদবির ঠেকাতে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব কমিটির পরামর্শ নিতে গিয়ে নিয়োগ বদলির প্রক্রিয়া বিলম্ব হতে পারে বলে কেউ কেউ মনে করছেন। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে 6 সদস্যের জনপ্রশাসন কমিটি প্রশাসনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাদের নিয়োগ বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে 6 সদস্যের জনপ্রশাসন বিষয়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান, মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিব। মাত্র 16 টাকা দরে বিক্রি হয়েছিল চট্টগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটরের বারান্দায় পড়ে থাকা 1911টি মামলা নথি। পুলিশ অভিযান চালিয়ে নগরীর পাথরঘাট এলাকার একটি ভাঙাড়ি দোকান থেকে সব নথি উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করেছে। নথি বিক্রির পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন হাসান ফেরদৌস। চট্টগ্রাম আদালত ভবনে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অফিসের বারান্দায় ফেলে রাখা হয়েছিল হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার 1911টি নথি। হঠাৎ করে এইসব নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় গত 5 জানুয়ারি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন পিপি। নথি গায়েবের ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। প্রাথমিক তদন্তে দেখা যায়, আদালত ভবন চত্বরে রাসেল নামে এক চা বিক্রেতা এইসব নথি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে 16 টাকা কেজি দরে ভাঙারি দোকানে বিক্রি করে দেয়। আদালতের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে রাসেল নামে এক চা বিক্রেতাকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নগরীর পাথরঘাটা থেকে উদ্ধার করা হয় 9 বস্তা নথি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, সেখানে তথ্য যেটা সে স্বীকার করেছে আমাদের কাছে, এই কাগজগুলি কোর্ট বিল্ডিংয়ের বারান্দায় স্তূপ আকারে ছিল দীর্ঘদিন যাবৎ। এইগুলি কাগজ মনে করে এবং এগুলি অকেজো হিসেবে সে বস্তা আকারে নিয়ে ভাঙ্গারির দোকানে কেজি ভাव বিক্রি করেছে। এদিকে আদালত ভবন থেকে নথি গায়েবের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রশ্ন, আদালত ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ভবিষ্যতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালতের নথি ডাটাবেজের মাধ্যমে সংরক্ষণের দাবি জানান আইনজীবীরা। সরকারি নিয়োগপ্রাপ্ত কর্মচারী নয়, এরকম অনেক লোক এখানে হেল্পিং হ্যান্ড হিসেবে ওদের সাথে থাকে। ওরাও তো এই কাজ করতে পারে, ওদেরকে তো আপনি আইনের আওতায় আনতে পারবেন না, কারণ ওরা তো আপনার স্টাফ না। তো এই জন্য এই বিষয়গুলো একটা সিস্টেম আনা দরকার। আদালত ভবন থেকে গায়েব হওয়া এইসব নথির মধ্যেই মহানগর দায়রা জজ আদালতের অধীন 30টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। এইসব নথি 2023 সালের 24 এপ্রিল থেকে পিপি কার্যালয়ের বাইরে প্লাস্টিকের বস্তায় ফেলে রাখা হয়। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। ক্ষমতার জন্য নয়, বিএনপি রাজনীতি করে মানুষের সেবা করার জন্য, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। নরসিংদীর ভগীরথপুরে মেহেরপাড়া ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। আমরা রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। কিন্তু আজকে এই শীতের সন্ধ্যায় আমরা এখানে তাদের পাশে এসে দাঁড়িয়েছি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ও মেঘনা ব্যাংকের চেয়ারম্যান HN আশিকুর রহমানের জন্য পর্ষদ সভায় যোগ দেওয়ার নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক। বিশেষ বিবেচনায় একমাত্র তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনলাইনে অংশ নেওয়ার অনুমোদন পেয়েছেন। এর বাইরে অন্য সব পরিচালককে সশরীরে পর্ষদ সভায় উপস্থিত হতে হবে। যে কোনো কারণেই হোক কেউ যদি টানা 3টি বৈঠকে অনুপস্থিত থাকেন, স্বয়ংক্রিয়ভাবে তার পরিচালক পদ বাতিল হয়ে যাবে। এর মধ্যে বিভিন্ন ব্যাংকে অনেকেই পরিচালক পদ হারিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, করোনা ভাইরাসের প্রভাব শুরুর পর 2020 সাল থেকে অনলাইনে বৈঠক করার সুযোগ পাচ্ছিলেন পরিচালকরা। সরকার পতনের পর 18 সেপ্টেম্বর এক নির্দেশনার মাধ্যমে কেউ অনলাইনে সভায় অংশগ্রহণ করতে পারবে না বলে জানানো হয়। হলের সিট বন্টনকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 2 বিভাগের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে 4 জন আহত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত 8টার দিকে বঙ্গবন্ধু হলে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরীফুলের সাথে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থীদের মাঝে কথা হাতাহাতি ও সংঘর্ষ হয়। এ খবর ছড়িয়ে পড়ায় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে আর ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা প্রধান ফটকের বাইরে অবস্থান নেয়। সংঘর্ষে 4 শিক্ষার্থী আহত হয়। এবারে আভিভা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। রাজধানী কাকরাইলে কার্যক্রম শুরু করেছে SA গ্রুপের 3য় বিলাসবহুল 5-স্টার হোটেল গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা। হোটেলটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন পরিচালক নূরে আলম রুবেল, শামসুল আলম পান্থ, সাইমা আহমেদ শান্তা ও ফরিদা ইয়াসমিন পারভিন। জমকালো আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন হাবিব ওয়াহিদ, কনক চাপা, ফকির শাহাবুদ্দিন ও নাদিম কাওয়াল সহ আরও অনেকে। হোটেলটিতে রয়েছে আন্তর্জাতিক মানের সাজসজ্জা, সঙ্গীত ব্যবস্থা, সুপরিসর হোটেল রুম, উন্নত মানের খাবার, দৃষ্টিনন্দন সুইমিং পুল, হেলথ ক্লাব, বার ও কনফারেন্স ফ্যাসিলিটি। বা আমাদের মতো যারা অলংকৃত করেছেন। বর্ধিত হারে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে অনির্দিষ্টকালের জন্য হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। পাশাপাশি করের আওতামুক্ত 70% ক্ষুদ্র রেস্তোরাঁগুলোকেও নিবন্ধনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে তারা জানান, 15% ভ্যাট কার্যকর হলে করের বোঝায় ভোক্তা হারাবে রেস্তোরাঁগুলো, সেই সাথে কমে আসবে রাজস্ব আদায়। নির্ধারিত হারে কর পরিশোধের দাবি করে NBR-এর ভ্যাট ফাঁকির অভিযোগেরও চ্যালেঞ্জ করেছে রেস্তোরাঁ মালিক সমিতি। ভোক্তা ও রেস্তোরাঁ মালিকদের উপর বাড়তি বোঝা কমাতে 3% ভ্যাট কার্যকরের দাবি সংগঠনটির। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনার দুর্নীতি তদন্তে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত, এসালাম সহ 9 প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ, দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান দ্য টাইমসের। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, 15 জানুয়ারির মধ্যে হচ্ছে না জুলাই ঘোষণাপত্র। এজলাস পুড়ে যাওয়ায় পেছালো বিডিআর মামলার শুনানি, চাকরিচ্যুত সদস্যদের শাহবাগ ব্লকেট। ক্ষমতায় থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বললেন ফখরুল, গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21tv online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে।